আচ্ছা নাও ইলেকট্রনিক কনফিগারেশন লেখার জন্য যে ফার্স্ট 20 এলিমেন্টস, আমরা যদি ফার্স্ট 20 এলিমেন্টস এর ইলেকট্রনিক কনফিগারেশন চিন্তা করি, তোমাদেরকে আমি আরেকটা নোট দেখাই যেটা একটু হ্যান্ড রিটেন ছিল আমার আগের। আমি ওখান থেকে তোমাদের একটু দেখাই জিনিসটা। আমি ওখানে ফার্স্ট 20 এলিমেন্টস এর কনফিগারেশন লিখছি। সো একটু তোমরা যদি এটা একটু ফলো করো আমার এখানে স্ক্রিনে তোমরা দেখতে পারবে জিনিসটা। এটা না, সো তোমরা এখানে একটা জিনিস দেখো, আই হ্যাভ গিভেন ইউ দ্য ইলেকট্রনিক কনফিগারেশন অফ দ্য ফার্স্ট 20 এলিমেন্টস হিয়ার। এখন এখানে দেখো অ্যাটমিক নাম্বার 1 থেকে 20। তো নিয়মটা দেখো, এই যে 1s1, তারপরে হচ্ছে 1s2, 1s2s1, 1s2s1, 1s2s2, এভাবে দুইটা একটা করে বাড়তেছে। যেমন 1sটা ফিল আপ করার পর 2sটা ফিল আপ করার পর তারপর যদি ইলেকট্রন থাকে 2p-তে যাচ্ছে, 2p-টা ফিল আপ হইলো 3 4 5 6, এই 10 নাম্বার পর্যন্ত ফিল আপ হয়ে গেল সেকেন্ড শেল। তারপর থার্ড শেলে চলে গেল, ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর কমপ্লিট, থার্ড ফ্লোরে চলে গেল। ঠিক আছে, এভাবে করতে 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 একটা জিনিস দেখো, আফটার 18 ইলেকট্রনস there is a change in 19, there is a change in 19। তাহলে 19 এ কি হইতেছে, 1s2 2s2 2p6 3s2 3p6, এটা কি বুঝাইতেছে, ফার্স্ট শেল সেকেন্ড শেল থার্ড শেল, তিনটা শেল। এখন 3 নম্বর শেলের পর 3 এর তো একটা ডি সাবশেল থাকার কথা ছিল, ডি রুম থাকার কথা ছিল, ওইখানে কেন ইলেকট্রনটা গেল না? এখন নিয়ম হচ্ছে, আমরা যদি এটাকে একটা এনার্জি ফর্মে দেখি, আমি তোমাদেরকে এখানে একটা এনার্জি ফর্ম দেখাই। লুক এট দ্য এনার্জি লেভেলস অফ দ্য অরবিটালস। 1s একদম নিউক্লিয়াসের সবচেয়ে কাছাকাছি, সবচেয়ে কম এনার্জিতে আছে, 2s একটু বেশি এনার্জিতে আছে, 2s থেকে 2p একটু স্লাইটলি বেশি এনার্জিতে আছে, 2p থেকে 3s আর একটু বেশি এনার্জিতে আছে, 3p-টা একটু বেশি। এখন 3d আর 4s একই এনার্জি লেভেল, অলদো দে আর ডিফারেন্সিয়ালস, বাট তাদের এনার্জিটা সিমিলার। তার মানে 4s আর 3p-টা একদম কাছাকাছি। এখন ডি এর মধ্যে অরবিটাল বক্স থাকে 5টা, ডি এর সাবশেলে অরবিটাল মানে বক্স 5টা। এই বক্স সবগুলা ফিল আপ হইলে এটা স্টেবল হবে 3D, আর এস এর বক্স মাত্র একটা, মানে অরবিটাল মাত্র একটা। এটাকে ফিল আপ করা ইজি আর না, স্টেবল করে ফেলানো তাড়াতাড়ি ইজি আর না। দ্যাটস ওয়াই 4sটা আগে ফিল আপ হবে এবং 4sটা আগে স্টেবল হবে, তারপর 3D-তে ইলেকট্রন পুট করা হবে। নিয়মটা তাহলে বুঝছো, ফার্স্টে 1s ইলেকট্রন দেওয়া হয়, তারপর 2s এ 2p-তে, তারপর 3s 3p-তে, তারপর 3D-তে দেওয়া হয় না, আগে আগে দেওয়া হয় 4s এ। 4sটা কমপ্লিট হয়ে গেলে তারপর 3D-তে কন্টিনিউ করা হবে। এখন 3D শেষ হয়ে গেলে পরে কই আসবে, 3D শেষ হয়ে গেলে আবার তোমরা চলে আসবা 4p-তে। এখন 4p কমপ্লিট হয়ে যাওয়ার পর মনে হবে না 4D-তে যাওয়া উচিত, 4D-তে যাবে না, ডি এর আগে এস এ যাবে। এসটা কমপ্লিট হওয়ার পর পরে আমরা 4D-তে আবার আসবো ফিল আপ করার সময়। নিয়মটা বুঝছো স্যার, রুলটা বুঝছো, খেলাটা কোন জায়গায়? এই শেলের ডি সাবশেলটা ফিল আপ করার আগে পরের শেলের এস সাবশেলটা ফিল আপ করতে হবে আগে। ইট ইজ ডিউ টু মোর স্টেবিলিটি, বিকজ তাদের এনার্জি অলমোস্ট সিমিলার। 4s 3D-র যেমন এনার্জি সিমিলার, 4p 5s এর এনার্জি সিমিলার, ঠিক আছে, 6s 5D-র এনার্জি সিমিলার, এরকম কিন্তু সবগুলো এনার্জি সিমিলার। ক্লিয়ার হয়েছে স্যার জিনিসটা? তো এসে আগে ইলেকট্রনটা ফিল আপ করা হবে, তারপর ডিটাকে ফিল আপ করা হবে। কিন্তু কেসটা হচ্ছে এখানে নোটিস করো, যখন ইলেকট্রনটা আমরা লুজ করাবো, ইলেকট্রন যদি লুজ হয়, ইলেকট্রন কিন্তু সবসময় লাস্ট শেল থেকে ইলেকট্রনটা লুজ হয়। তাহলে মনে হইতে পারে যে আমরা 3D-টা কই, এখানে 3D লেখা হয়নি তো, 3D তো দেয়নি, তাহলে 4s1 ইলেকট্রনটা কিন্তু 4s1 থেকেই যাবে। যদি কোনো কনফিগারেশন এরকম হইতো, ধরো আমরা এখানে একটা কনফিগারেশন লিখলাম স্ক্যান্ডিয়াম হচ্ছে 21টা ইলেকট্রন, স্ক্যান্ডিয়ামের প্রোটন নাম্বার হচ্ছে 21। তাহলে স্ক্যান্ডিয়ামটা যদি একটু জাস্ট লিখি, 1s2 2s2 2p6 3s2 3p6 4s2, 20টা হয়ে গেল। তারপর লিখবো আমি 3d1, ঠিক আছে। এখন কাহিনীটা হচ্ছে, স্ক্যান্ডিয়াম থেকে যদি ইলেকট্রন লুজ হয়, আমি যদি এটাকে Sc+ লিখি,
ইফ আই ওয়ান্ট টু রাইট দ্য কনফিগারেশন অফ এসসি প্লাস, তাহলে কিন্তু আমাদের কনফিগারেশন লিখতে হবে এটা 1s2 2s2 2p6 3s2 3p6 3d1 4s1 লিখতে হবে। তার মানে ইলেকট্রনটা গেছে কোত্থেকে? 4s থেকে। কেন 4s থেকে গেল? কারণ ওটা দূরে, লাস্ট শেল থেকে তো সবসময় ইলেকট্রনটা চায়। তাহলে স্ক্যান্ডিয়ামের যদি 2+ হয় তাহলে এই 4sটা থাকবে না। স্ক্যান্ডিয়াম যদি 3+ হয় তখন এই 3dটা থাকবে না। দিস ইজ দ্য মোস্ট স্টেবল কনফিগারেশন অফ স্ক্যান্ডিয়াম। আয়ন যখন হয় তখন Sc3+ হয়। সো যখন আয়ন হয় তখন লাস্ট সাবশেলের ইলেকট্রন থেকে ইলেকট্রন বের হয়ে যাবে। বুঝতে পারছো? লাস্ট সাবশেলের ইলেকট্রন থেকে ইলেকট্রন বের হয়ে যাবে। ধরো ক্লোরিনের কনফিগারেশন কি? 1s2 2s2 2p6 3s2 3p5, 17টা ইলেকট্রন। এখন এটা যদি ক্লোরিন মাইনাস হয় তখন ইলেকট্রন এখানে কনফিগারেশনটা চেঞ্জ হবে কোন জায়গায়? 3p6 এর জায়গায় 3p5 এর জায়গায় 3p6 হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেছে? ক্লোরাইড আয়ন যখন হবে তখন এই জায়গায় ইলেকট্রনটা বাড়বে। এটা যদি আমি বাই এনি চান্স আমি বলি এটা Cl+, তখন কি লিখবা? Cl+। যদি আমি বলি এটা Cl+, তাহলে এটাকে 3p4 দিয়ে দিতে হবে। ইয়েস, instead of 3p5 this will become 3p4। লাস্ট সাবশেল থেকে একটা ইলেকট্রন বের হয়ে যাচ্ছে। ক্লিয়ার হয়েছে স্যার? তো প্রথম 20টার কনফিগারেশন খুবই সহজ। এখন এখানে নতুন একটা চেঞ্জ শিখলা, 4s 3dর আগে 4sটা ফিল আপ করা হবে। ঠিক আছে, তারপর 3dটা পুরোটা ফিল আপ করা হবে, তারপর 4p-তে যাওয়া হবে। এর পরের পেজে ওই যে ট্রানজিশনের একটা ব্লক আছে না, অ্যাটমিক নাম্বার 21 থেকে 30-র মধ্যে একটা স্লাইড চেঞ্জ আছে, দুইটা জায়গায় স্লাইড চেঞ্জ আছে। ওই স্লাইড চেঞ্জগুলো একটু তোমাদেরকে দেখাই। এখানে 21 নম্বরে খুবই সহজ, এই যে মাত্র আমি স্ক্যান্ডিয়ামটা করে দিলাম, তাহলে 22 নম্বরটা কি হবে? D2 হবে। 23 নম্বরটা লাস্টে D3 হবে। 24 নম্বরটা D4 হওয়ার কথা ছিল, কিন্তু D4 হয়নি, D5। আচ্ছা স্যার, স্ক্যান্ডিয়ামে স্যার 4s2 জি 3d1 এর লাইক প্রিভিয়াসলি আসছে। হ্যাঁ, কেন 4s আগে আসছে? হ্যাঁ স্যার। এটা আমি তোমাদেরকে মাত্র বললাম না এখানে, যে যখন আমরা ফিল আপ করি তখন আমরা দেখতে পারতেছি যে 3dর এনার্জি আর 4s এর এনার্জি অলমোস্ট সেম। অলমোস্ট সেম। এর জন্য যেহেতু 3d এর অরবিটাল বেশি আছে, d এর অরবিটাল বেশি, আমাকে s-টাকে যদি ফিল আপ করতে পারি তাহলে s-টা স্টেবল হয়ে যায় তাড়াতাড়ি। আগে স্টেবল বানাইতে হবে তো। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন? দ্যাটস ওয়াই 4s-টাকে আগে ফিল আপ করা হয়। বুঝতে পারছি। তা আমরা যখন এই কনফিগারেশনটা দেখতেছি একটু নোটিস করো যে ক্রোমিয়ামের তো 4s2 3d4 হওয়ার কথা ছিল, কেন হইল না? এটার পরে আবার একটু দেখি চেঞ্জেস গুলা। হ্যাঁ, এগুলো তো সব ঠিকঠাক আছে, এগুলো সব ঠিকঠাক আছে। 4s2 3d5 3d6 3d7 3d8, আবার 3d9 হইল না। তার মানে দের আর টু এক্সেপশনস। কপারে একটা এক্সেপশন আছে, ক্রোমিয়ামের একটা এক্সেপশন আছে। এই এক্সেপশন গুলা কেন হইলো এটা আমরা একটু চেক করি। আমি পরে বেজে এখানে সুন্দর করে লিখে দিছি। এটাকে তোমাদেরকে সুন্দর করে আমি একটু আলাদা করে বুঝাই। আমি সুন্দর করে আলাদা করে বুঝাই। তারাও একটা ব্ল্যাঙ্ক পেজ নেই, ওখানে আমি সুন্দর করে জিনিসটা বুঝাই দিই তোমাদের। আমরা একটু শেল ডায়াগ্রাম করি, নোটেশন ডায়াগ্রাম করি, অরবিটাল গুলোকে বক্স হিসেবে আঁকলাম। ধরো ক্রোমিয়াম, আর্গন মানে প্রথম 18টা ইলেকট্রন গন। ওই যে 1s2 2s2 2p6 3s2 3p6 গন। তাহলে আমাদের বাকি কি থাকে? ক্রোমিয়াম যদি নর্মাল কনফিগারেশন করতে চাইতাম আমরা লিখতাম 4s2 3d4 লিখতাম, রাইট? এখন এই অরবিটালস গুলোকে একটু ভাগ করি। এই 4s-টাকে আমরা এইভাবে একটা বক্স দিব, আর 3d কে 5টা বক্স দিব। নোটেশন ডায়াগ্রাম বলে কিন্তু এগুলাকে। 5টা বক্স দিয়ে দাও, 5টা বক্স দিয়ে দিলাম। অলরাইট, 5 বক্সেস। তাহলে এটাকে আমি লিখতেছি দিস ইজ 4s, দিস ইজ 3d। এখন আমরা ইলেকট্রনগুলোকে যখন ফিল আপ করবো আপ ডাউন করে ফিল আপ করতে হবে, কারণ অপোজিট স্পিনে থাকতে হবে। তাহলে 4s-কে আমরা যদি এইভাবে দিই, এখানে আমাদের আগে সিঙ্গেল এভাবে ইলেকট্রন দিতে হবে 3 4। তাই এটা বুঝছো? সিঙ্গেল ইলেকট্রন প্রত্যেকটা অরবিটাল একটা দিতে হবে। আচ্ছা, এটার যে অবস্থায় আছে এখন, এটা অবস্থায় আছে এখন
দিস ইজ কল্ড পার্শিয়ালি ফিল্ড, মানে ইনকমপ্লিটলি ফিল্ড, পার্শিয়ালি ফিল্ড। ঠিক আছে, আর এটার পুরোটা ফিল্ড হয়ে গেছে না, 4s এর যে আপ ডাউন অ্যারো আছে, বাট এখানে জাস্ট উপরে অ্যারো আছে কারণ কেন? সিঙ্গেল সিঙ্গেল ইলেকট্রন যে ওটা তো পেয়ার্ড, ও আচ্ছা থাকলে আচ্ছা, আপ ডাউন হয়। ও বুঝতে হ্যাঁ। পারছি। এটা হলো ফুল ফিল্ড, ফুললি ফিল্ড, অলরাইট, ওকে। এটা হলো ফুললি ফিল্ড। এখন ফুললি ফিল্ড আর পার্শিয়ালি ফিল্ড দুইটা এক এক রকম স্টেবিলিটি, তাইলে অর্ডার অফ স্টেবিলিটি হচ্ছে অরবিটালের অর্ডার অফ স্টেবিলিটি হচ্ছে, আমি এখানে লিখে দিই, অরবিটালস কখন ফুললি স্টেবল হবে, সাবশেল কখন ফুললি স্টেবল হবে, যদি সবচেয়ে মোস্ট স্টেবল হবে ফুললি ফিল্ড গ্রেটার দেন হাফ ফিল্ড গ্রেটার দেন পার্শিয়ালি ফিল্ড। তার মানে যখনই একটা সাবশেল পার্শিয়ালি ফিল্ড হবে, কনফিউজড হয় না কিন্তু সাবশেল আর অরবিটালের মধ্যে, অরবিটাল হচ্ছে ওই একটা বক্স আর সাবশেল হচ্ছে পুরা বক্সগুলো টোটাল। তাহলে সাবশেল যদি পার্শিয়ালি ফিল্ড হয় সে সবচেয়ে কম স্টেবল আছে, আর সব সাবশেল যদি ফুললি ফিল্ড হয় সবচেয়ে বেশি স্টেবল আছে। এখন দুইটা সাবশেল এখানে, একটা হচ্ছে ফুললি ফিল্ড আর একটা হচ্ছে পার্শিয়ালি ফিল্ড, ওভারঅল স্টেবিলিটি কিন্তু এত গ্রেট না। কিন্তু আমি যদি কারেক্ট অর্ডারে আমরা যদি কনফিগারেশনটা লিখি, কারেক্ট অর্ডারে ক্রোমিয়ামটা, এবার নোটিস করো কারেক্ট অর্ডারে যদি আমরা লিখি, আমি যদি আর্গন দেই, এখানে লিখি 4s1 আর এখানে লিখি 3d5, আবার বক্সগুলো যদি আবার এখানে প্লেস করি, এবার নোটিস করো একটা স্লাইড চেঞ্জ হবে। আই থিঙ্ক ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য চেঞ্জ। এখন আমি বক্সগুলোকে যদি বসাই, প্রথমে একটা রাখলাম, এই পরের প্রত্যেকটা বক্সে একটা করে রাখলাম। সো এখানে আমরা দেখতে পারতেছি দিস ইজ 4s, দিস ইজ 3d। এখন আমরা দেখতে পারতেছি খুব সুন্দর, কি দেখতে পারতেছি, এটাও হাফ ফিল্ড ওইটাও হাফ ফিল্ড, ওভারঅল যখন দুইটাই হাফ ফিল্ড, ঠিক আছে, হায়ার ওভারঅল স্টেবিলিটি, রাইট? ওভারঅল স্টেবিলিটি তাহলে হায়ার কার মধ্যে আছে, যখন 4s, আচ্ছা স্যার, এটা হাফ ফিল্ড কারণ সব অ্যারো উপর দিকে যাচ্ছে দেখতে। মানে সিঙ্গেল সিঙ্গেল ইলেকট্রন আছে সব, ও আচ্ছা আচ্ছা, সিঙ্গেল সিঙ্গেল ইলেকট্রন, তার মানে যে কোনো একটা ডিরেকশনে ইলেকট্রন দেওয়া, পেয়ার থাকলে অপোজিট ডিরেকশনে দিতে হয়। ওকে বুঝতে ঠিক আছে, পারছি। নিয়মটা বুঝছো, নিয়মটা বুঝছো এখানে? তাহলে হাইয়েস্ট ওভারঅল স্টেবিলিটি যখন 4s1 3d5 থাকবে, তাহলে একটা এলিমেন্ট তো চাবেই তার কনফিগারেশনটা স্টেবল থাকুক, বুঝা গেছে? দ্যাটস ওয়াই ক্রোমিয়ামটা এই এক্সেপশনটা ফলো করে, রাদার দেন গিভিং 4s to 3d4, it allows itself to arrange like 4s1 3d5 for better stability. বুঝা গেছে? এখন ইলেকট্রন লস হলে কোন জায়গা থেকে লস হবে? 4s1 থেকেই লস হবে, 4s1 থেকেই কিন্তু ইলেকট্রনটা বাইরে হয়ে যাবে, 4s থেকেই, তারপর ইলেকট্রন বাইরে হবে 3d থেকে। বুঝতে পারছো? খেলা কিন্তু খুব সহজ, এটা কিন্তু ক্রোমিয়ামের কেসে। এখন আমরা একটু কপারের কেসটা এভাবেই দেখি, এটার মতোই দেখি কপারেরটা। ঠিক আছে, এবার একটু কপারেরটা নোটিস করো। লেটস লুক এট কপার। কপার যদি অরিজিনাল দিতা, আবার আর্গন 29টা ইলেকট্রন তো, আবার আর্গন, তাহলে এখানে থাকতেছে 4s2 আর বাকি থাকে 9টা 3d9। আমরা আগের মতো যদি বক্স করি, দেখানো ভালো করে, আগের মতো বক্স করলাম, 1 2 3 4 5। সো দিস ইজ 3d, দিস ইজ 4s। আমরা আবার যদি ইলেকট্রন পুট করি, এখানে আমাদের আপ ডাউন করে ইলেকট্রনটা পুট করলাম, এখানে আমরা প্রত্যেকটাকে সিঙ্গেল দিলাম, তারপর আমরা পেয়ার করলাম, দেন উই পেয়ার, হয়ে গেল না আমাদের 3d9 হয়ে গেল, একটা ইলেকট্রন আনপেয়ার্ড আছে। এখন যখন এরকম থাকে পেয়ার্ড আনপেয়ার্ড একসাথে অরবিটালস, যখন অরবিটালস এর মধ্যে পেয়ার্ড আনপেয়ার্ড থাকে তখনও সে পার্শিয়ালি ফিল্ডই বলবো।
বুঝছো? দিস ইজ পার্শিয়ালি ফিল্ড আর দিস ইজ ফুললি ফিল্ড। তাহলে ফুললি ফিল্ড 4s সাবশেল, কিন্তু পার্শিয়ালি ফিল্ড 3d সাবশেল, রাইট? ফুললি ফিল্ড 4s সাবশেল, পার্শিয়ালি ফিল্ড 3d সাবশেল। এখন যদি আমি এক্সেপশনটা ধরি, হোয়াট হ্যাপেন্স, এবার আমরা দেখি স্টেবিলিটিটা কি চেঞ্জ হয় নাকি। এক্সেপশনটা যদি ধরি, আর্গন ইনস্টেড অফ 4s2 আমি লিখবো 4s1 3d10, 4s1 3d10। তাহলে আমরা এখানে আবার এক বক্সগুলো দিই। ইলেকট্রনগুলো আমরা আবার দিই। আই থিঙ্ক দিস টাইম একটু ওভারঅল স্টেবিলিটিটা বাড়বে। 4s আমি একটা ইলেকট্রন দিলাম, আর 3d কে তো পেয়ার করে দিতে হবে, রাইট? তাহলে 3d সবাই পেয়ার্ড হবে। যখন ফুললি পেয়ার্ড আছে সবাই আপ ডাউন করে এভাবে ইলেকট্রনগুলা শো করে দিলা। এই ইলেকট্রনগুলো এই বক্সে শো করা, এই জিনিসটাকে বলা হয় বক্স নোটেশন ডায়াগ্রাম। নামটা হচ্ছে বক্স নোটেশন ডায়াগ্রাম। এটা নোটে আছে, সমস্যা নেই, বোঝানো আছে এটা বক্স নোটেশন, ঠিক আছে? দিস ইজ কল্ড বক্স নোটেশন। সো এখন আমাদের একটু ওভারঅল স্টেবিলিটিটা দেখো তো। একজন হাফ ফিল্ড, আরেকজন ফুললি ফিল্ড। ওভারঅল স্টেবিলিটি বাইরে গেল না? হাফ ফিল্ড প্লাস ফুললি ফিল্ড থাকলে কি ওভারঅল স্টেবিলিটি বেশি হয়ে গেল রাদার দেন ফুললি ফিল্ড অ্যান্ড পার্শিয়ালি ফিল্ড? তাহলে এখানে আমি বলতে পারি হায়ার ওভারঅল স্টেবিলিটি এটার মধ্যে আছে। অ্যাবসলিউটলি ক্লিয়ার? জিনিসটা একদম ক্লিয়ার হয়ে গেছে। এখন এক্সেপশনটা কেন হয়েছে বুঝছো? এখন ঠিক কপারের নিচের যে এলিমেন্টটা আছে পিরিয়ডিক টেবিলে, ঠিক ওইটার কপারের এক্স্যাক্টলি নিচে ও কিন্তু সেম মেথডটা ফলো করবে। তারপর হচ্ছে পটাশিয়ামের ঠিক একজন নিচে যে আছে রুবিডিয়াম, সেম মেথডটা ফলো করবে। যেমন 3ডির আগে 4s, ওখানে 5ডির আগে 4ডির আগে 5s আসবে, বুঝছো? ঠিক পটাশিয়ামের নিচের যে এলিমেন্ট আছে রুবিডিয়াম, রুবিডিয়ামের ইলেকট্রন কনফিগারেশন করার সময় 1s2 2s2 2p6 3s2 3p6 করলা, 4s2 দিলা, 3d10 দিলা, তারপর আবার 3d10 দিলা, 4p দিলা, 4p6। 4d তে যাওয়ার আগে আমরা কি করব? 5s1 লিখতে হবে। 5s1 d তে আর যাবো না, 5s1 লিখে দেব। জাস্ট লাইক পটাশিয়াম, দ্য কনফিগারেশন উইল ফলোড, ইট উইল বি ফলোড বাই রুবিডিয়াম, একই রকম। আবার ওই পাশে যে আছে তোমার পটাশিয়ামের পাশে ছিল ক্যালসিয়াম, ক্যালসিয়ামের নিচে যে এলিমেন্টটা আছে ব্যারিয়াম, স্ট্রনশিয়াম, স্ট্রনশিয়াম এক্স্যাক্টলি সেম ফলো করবে ক্যালসিয়ামের মতো। তারপর আবার এই যে এখানে এক্সেপশন যে আছে ক্রোমিয়াম, ক্রোমিয়ামের ঠিক নিচে যে এলিমেন্টটা আছে ও এক্স্যাক্টলি ক্রোমিয়ামের মতোই কনফিগারেশন করবে। ওই 4s2 এর জায়গায় ওটা 5s2 হবে, মানে 5s1 হবে, 5s1 হবে, আর ওটা 4d5 হবে। এক ঘর নিচে নামছে। তাহলে পরের এলিমেন্টটা, নিচের এলিমেন্টটার কনফিগারেশন কিন্তু 5s1, লাস্টে 5s1, 4d5 হবে। নিয়মটা বুঝছো? এটা কিন্তু একটা প্যাটার্ন আছে, এই প্যাটার্নটা তোমরা শিখা ফেলাইলে কিন্তু কনফিগারেশন কোনো ব্যাপারে সেম আসবে, সেমই আসবে, সিমিলার আসবে, জাস্ট একটা করে শেল বাড়বে, একটা করে শেল বাড়তেছে, কিন্তু কন্ডিশনটা কিন্তু দুজনের সেমই, কারণ ওরও এক্সেপশনটা আসতে হবে হায়ার স্টেবিলিটির জন্য। বুঝতে পারছি? সো ইলেকট্রনিক কনফিগারেশনের মেইন কাহিনী কিন্তু ওই জায়গায়। এইখানে তোমাদের এই যে নোটেশন ডায়াগ্রাম দিয়ে বুঝছো, আমরা যে নোটেশন করে করে দেখাইছি 1s2 2s2 2p কনফিগারেশনটা কত দেখা যাচ্ছে? এটা 1s2 2s2 2p, কয়টা ইলেকট্রন গেছে এখানে? 5টা না? তো প্রথমে কি করতে হয়? প্রথমে সিঙ্গেল ইলেকট্রন বসাইতে হয়, তারপর পেয়ারিং করতে হয়। নিয়মটা বুঝছো? ফার্স্টে একটা অরবিটালের মধ্যে আমরা আগে সিঙ্গেল ইলেকট্রন পুট করব, তারপর এটাকে পেয়ার করব। আগেই পেয়ার করা শুরু করে দিব না। ধরো অরবিটাল একটার বেশি আরো আছে, ঠিক আছে, আমরা আগে এটাকে পেয়ার করে দেওয়া শুরু করবো না, সিঙ্গেল আগে ইলেকট্রনকে পুট করতে হবে। ধরো p3 আছে, p অরবিটাল, 3টে অরবিটাল, আমরা একটা একটা করে আগে ইলেকট্রন পুট করব, দেন উই উইল, ইফ উই হ্যাভ ইলেকট্রনস উই উইল পেয়ার ইট। বুঝতে পারছেন? জিনিসটা কিন্তু খুবই সহজ, নোটেশন ডায়াগ্রাম, এটাকে নোটেশন ডায়াগ্রাম বলে, ঠিক আছে?
এখানে বলে দিছে when filling up subshells with several orbitals fill each orbital singly before starting to pair up the electrons সুন্দর করে দেওয়া আছে আচ্ছা এখন তোমরা একটু অরবিটালস গুলোর শেপটা শিখে রাখো you need the shape of two orbitals only s and p s orbitals s subshellar orbitals গুলো হচ্ছে স্পিয়ারের মতো দেখতে গোল তার মানে কি এই ইলেকট্রন গুলা এই গোলের ভিতরে আছে অরবিটালটা হচ্ছে স্পেসটা যেখানে ইলেকট্রন পাওয়া যায় ঠিক আছে অরবিটাল ইজ দ্য স্পেস এখানে লেখাই আছে অরবিটালটা অ্যাকচুয়ালি কি orbital represent the mathematical probabilities of finding an electron at any point within the certain spatial distribution around the nucleus কত সুন্দর করে ডেফিনিশনটা লিখছে এটা আমরা সহজ ভাষায় বলতে পারি না ইট দ্য রিজিয়ন অর স্পেস ওয়্যার দেয়ার ইজ হাই প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রনস যে জায়গায় ঠিক আছে তো ও নিজস্ব একটা শেপ নিয়ে থাকে এখন ফার্স্টে যদি আমি 1s ধরি s হচ্ছে গোল 2sটা তাহলে কই 2sটা তো এই নিউক্লিয়াসের থেকেই হবে 2sটা তাহলে এই 1s এর উপরেই বড় অবস্থায় আছে ঠিক আছে 1s যদি ওইটা হয় 2sটা আর একটু বড় না এটার উপরেই আছে না এই গোলটার ভিতরেই আছে না তারপর 2pটা কই আছে এই সেন্টার থেকেই আছে না কিন্তু সেন্টার থেকে 2p এর অরবিটালস গুলোর শেপ কেমন p তো তিনটা অরবিটাল তিনটা এক্সিসে x y z তিন এক্সিসে এরকম ডাম্বেলের মতো হয়ে থাকে নোটিস করছো সেন্টার যদি পয়েন্ট ধরো ইফ ইউ টেক আ সেন্টার and you divide the axis 3-dimensional axis যদি লেবেল করো এটাকে আমি যদি 3-dimensional axis লেবেল করি সাপোজ দিস ইজ ইওর y axis দিস ইজ ইওর x axis and this is your z axis px টা তাহলে কি x এর ভিতরে আছে বুঝছো x এর ভিতরে আছে px py টা তাহলে কি হবে y টা কোন দিকে থাকবে y টা y এর ভিতরে থাকবে আর জেডটা কই থাকবে জেডটা জেড এর ভিতরে থাকবে বুঝতে পারছেন তামজিদ দেখছো অরবিটালের শেপ দেখছো তামজিদ আসো কই জি স্যার আসি শেপটা দেখছো অরবিটালের কিভাবে আঁকলাম তিনটা এক্সিস জি স্যার এক্স ওয়াই জেড তার মানে এখানে যে তিনটা বক্স এই তিনটা বক্সকে যদি আমরা আলাদা করি প্রথমটা কি লিখতে পারি ওয়ান ইজ ইন px দেন আদার ওয়ান ইজ py আদার ওয়ান ইজ pz এখন d অরবিটাল f অরবিটাল যেগুলোর শেপ তোমাদের প্রয়োজনই নেই আমি কষ্ট করবো কেন তোমাদের শিখায় এত সুন্দর সুন্দর ডায়াগ্রাম শিখায় কষ্ট করবো কেন ঠিক আছে ইউনিভার্সিটি আছে এগুলোর জন্য আমরা এবার একটু আমাদের কনটেক্সটে আসি জয়িতা হাই এবার আমাদের একটু কনফিগারেশনে আসি আমরা কি বুঝলাম আজকে অরবিটালের শেপগুলো দেখলাম আমরা অরবিটাল কি জানলাম তারপর কিছু দেখলাম ওই এক্সেপশনস ইন দ্য কনফিগারেশন এখন কনফিগারেশনের নিয়মটা তো বুঝছি একটা করে ইলেকট্রন যখন ফিল আপ করতেছো অরবিটাল জায়গায় বাড়াও 1s তারপর 2s তারপর 2p তারপর 3s তারপর 3p এভাবে একটা করে ইলেকট্রন বাড়ায় আগাইতে থাকবা কনফিগারেশন লিখতে পারবা নিজেরা প্র্যাকটিস করতে পারবা না 1 থেকে 30 পর্যন্ত নিজেরা না দেখা প্র্যাকটিস করো তাহলে অটোমেটিক কনফিগারেশন মাথায় ফিক্সড হয়ে যাবে কনফিগারেশনটা বুঝার পর ট্রাই করো এরকম বক্স দিয়ে আইকা লেখার এইভাবে অ্যারেঞ্জ করা দরকার নেই পাশাপাশি বক্স দাও ধরো 1s 2s 2p বক্সগুলা গুনে দিবা এভাবে বক্স গুনে বক্সের মধ্যে নোটেশন ডায়াগ্রাম করো নোটেশন ডায়াগ্রাম করলে এরকম প্র্যাকটিস হয়ে যাবে 1s ও সুন্দর তো ঠিক আছে এভাবে যদি একটা করে দিতে চাও ঠিক আছে অলওয়েজ রিমেম্বার ফিল আপ করার সময় সিঙ্গেল তারপর পেয়ারিং ঠিক আছে তারপর পেয়ারিং এখন নিচে একটা দেখো ইনফরমেশন আছে ইলেকট্রনিক স্ট্রাকচার ফর আয়ন্স when positive ion is formed electrons are lost তো বেসিক এখানে লেখা আছে ম্যাগনেসিয়ামের যদি কনফিগারেশন হয় 1s2 2s2 2p6 ম্যাগনেসিয়াম আয়নের কত হবে 2+ কমে গেছে 2+ মানে কি এই দুইটা ইলেকট্রন কমে গেছে না লাস্ট দুইটা ইলেকট্রন কমে গেছে না রিমুভ দিস 2 electrons that's your configuration অক্সিজেন অ্যাটম যখন নেগেটিভ আয়ন ফর্ম করে ইলেকট্রনস আর গেইন করা হয়েছে কয়টা ইলেকট্রন গেইন করতে পারে এখন ধরো p4 আছে p যদি 6 হয়ে যায় তাহলেই কিন্তু ব্যালেন্স হয়ে যাবে সে p6 হয়ে গেলে কিন্তু স্টেবল হয়ে যাবে ইন অর্ডার টু ফর দিস অ্যাটম টু বিকাম স্টেবল সে দুইটা ইলেকট্রন গেইন করতে পারে
দুইটা ইলেকট্রন যদি গেইন করে, ঠিক আছে, 6 হয়ে যায়, ঠিক আছে, P4 এর জায়গায় P6। এখন মজার জিনিস হচ্ছে Mg2 এর কনফিগারেশন আর O2 এর কনফিগারেশন দেখো কি, 1:2 2p6 দুজনেরই না, দুজনেরই কনফিগারেশন কি 1:2 2p6 বলা যায়। সো যখন দুইজনের কনফিগারেশন সেম এরকম যদি স্পিসিস থাকে, আরেকটা এলিমেন্ট আছে নিয়ন, 10টা ইলেকট্রন, তার কনফিগারেশন কিন্তু একই, তার কনফিগারেশন কিন্তু একই। এই তিনজনকে আমরা বলবো দিজ আর কল্ড আইসো ইলেকট্রনিক স্পিসিস। আইসো ইলেকট্রনিক স্পিসিস, ডোন্ট ওয়ারি, এটা আছে নোটে, আইসো ইলেকট্রনিক স্পিসিস। তার মানে যেই স্পিসিসগুলোর ইলেকট্রনিক কনফিগারেশন সেম হয় তাদেরকে আমরা বলি আইসো ইলেকট্রনিক স্পিসিস। তো একটা অ্যাটম, একটা পজিটিভ আয়ন, একটা নেগেটিভ আয়ন, তিনজনেই কিন্তু একই কনফিগারেশনে আসতে পারে। যখন একই কনফিগারেশনে চলে আসে ইলেকট্রনিক কনফিগারেশন, তখন তাদেরকে আমরা বলি আইসো ইলেকট্রনিক স্পিসিস। বোঝা গেছে? এই নতুন আরেকটা জিনিস শিখা রাখলে আজকে। আর পিরিয়ডিক টেবিলে এখানে একটা জিনিস আছে, এই জাস্ট জিনিসটা দেখো, তারপর আজকে শেষ করব। এই জিনিসটা দেখো, পিরিয়ডিক টেবিলকে আমরা ব্লকে ব্লকে আলাদা করছি, ব্লকসে আলাদা করছি। লুক এট দ্য ব্লকস। এখানে আমরা খুব সুন্দর ব্লকসে আলাদা করছি। প্রথম দুইটা ব্লক, প্রথম দুইটা গ্রুপকে একটা ব্লকে আলাদা করছি। এই ব্লকটার নাম হচ্ছে এস ব্লক। মাঝখানের ব্লকটাকে আমরা ডি ব্লকে আলাদা করছি। তারপর এই যে গ্রুপ 3 থেকে গ্রুপ 0, এই পার্টটাকে আমরা আলাদা করছি পি ব্লকে, এই পার্টটাকে আমরা আলাদা করছি ডি ব্লকে, এই পার্টটাকে আমরা আলাদা করছি এস ব্লকে। আর নিচে যে পড়ে থাকে বঞ্চিত, বঞ্চিত দুইটা গ্রুপ পড়ে থাকে, দেখবা বঞ্চিত দুইটা লাইন পড়ে থাকে। সো এদেরকে আমরা এফ ব্লক এলিমেন্টস বলি। এখন এই এসপিডিএফ ব্লকটা বোঝায় কি? ব্লক, ব্লক বোঝায় ওখানে যতগুলো এলিমেন্ট আছে সবার কনফিগারেশনের লাস্ট ইলেকট্রনটা, লাস্ট ইলেকট্রন মানে হাইয়েস্ট এনার্জি ইলেকট্রন, লাস্ট ইলেকট্রনটা সবচেয়ে নিউক্লিয়াস থেকে দূরে, সবচেয়ে হাইয়েস্ট এনার্জিতে আছে। হাইয়েস্ট এনার্জি ইলেকট্রন ইজ ইন উই সাবশেল, ইজ ইন উই সাবশেল। তার মানে এস ব্লকের এলিমেন্টের সব লাস্ট ইলেকট্রনটা এস সাবশেলে, ডি ব্লকের এলিমেন্টের সব লাস্ট ইলেকট্রনটা ডি সাবশেলে, পি এরটা পি সাবশেলে, আর এফ ব্লকের সব লাস্ট ইলেকট্রনটা এফ সাবশেলে। ওইটা হচ্ছে তার ব্লক। ব্লক ইন্ডিকেট করে কি বুঝছো? একটা এস ব্লক এলিমেন্টের লাস্ট কনফিগারেশন সবসময় এন্ড হবে এস দিয়ে, একটা পি ব্লকের এলিমেন্টের কনফিগারেশন সবসময় শেষ হবে পি দিয়ে। এটা P1 হইতে পারে, P2 হইতে পারে, P3 হইতে পারে, P4 5 6 পর্যন্ত যাইতে পারে। এস ব্লকে হইতে পারে S1 বা S2। তোমাদের যদি থাকে S1 S2, S1 আছে হ্যাঁ। তো ডি স্যার পুরো মালয়েশিয়ান কন্ডোমিনিয়াম যেগুলো আছে না স্যার, একদম ওইভাবেই স্ট্রাকচার করে রাখছে। কোনটা? স্যার মালয়েশিয়ায় কতগুলো অ্যাপার্টমেন্ট আছে যেগুলো কন্ডোমিনিয়াম টাইপ, আচ্ছা। কন্ডোমিনিয়াম এরকম এস ব্লক বি ব্লক কিভাবে থাকে। আচ্ছা আচ্ছা, এস ব্লক পি ব্লক, তার মানে ওর হাইয়েস্ট এনার্জি ইলেকট্রন এস ব্লকে আছে, হ্যাঁ এস সাবশেলে আছে। আমরা বুঝতে জি পারছি, স্যার। আমরা মালয়েশিয়া গিয়ে ওদেরকে ধরবো। আই ওয়ান্ট টু রেন্ট অ্যান এস ব্লক, প্লিজ গিভ মি অ্যান এস ব্লক, এস ব্লক অ্যাপার্টমেন্ট দাও আমাকে। সমস্যা নাই স্যার, এখানে ভাড়াও চিপ হয় অনেক। আচ্ছা, তো তাই যাবেন। সো আমাদের মোটামুটি তাহলে বলতে গেলে আমরা নতুন টাইপের কনফিগারেশনটা হাতে আনছি। আমরা এখন প্র্যাকটিস করবো এগুলা, এবং নতুন কনফিগারেশনটাই অরিজিনাল মানে কনফিগারেশন। আগের জিনিসটা ভুলে যেতে হবে। যদি না বলতে চাও তাও তোমার মনে থাকবে। দেখো 1:2 মানে ফার্স্ট শেল আর সেকেন্ড শেল। ফার্স্ট শেলে দুইটা, পরের শেলে 8টা, নিজেই দিছো কিন্তু। ফার্স্ট শেলে দুইটা, পরের শেলে 8টা, কিন্তু নিজেই দিছো। 1s2 মানে প্রথম শেলে 2টা, 2s আর 2p মিলায় টোটাল 8টা, তাহলে সেকেন্ড শেলে 8টা। 3s2 3p6 যদি বলি তাহলে থার্ড শেলেও 8টা, ঠিক আছে। 4s2 যদি বলি তাহলে ফোর্থ শেলে 2টা। এভাবে কিন্তু তোমার ওই অরিজিনাল ও লেভেলেরটাই আছে মাথায়। কিন্তু এখন এই প্রেজেন্টেশনটা আমার করতে হবে এসপিডিএফ কনফিগারেশন দিয়ে। এটা আমাদেরকে আরো ক্লিয়ার আইডিয়া দেয় না যে কোন এনার্জি লেভেলটার মধ্যে সে আছে ঠিকঠাক মতো, কোন এনার্জির মধ্যে ভিতরে আছে, সে কোন অরবিটালটার মধ্যে আছে। তো আমার অরবিটালটা প্লেসমেন্ট করাটা ইজিয়ার হয়ে গেল, ইলেকট্রনটা কোথায়। কারণ এখন এই কনফিগারেশনটা এইভাবে দেওয়া হয়েছে প্লেসমেন্টের জন্য, যে ইলেকট্রনটা যে বের করবো, ইলেকট্রনটা আছে কোন অরবিটালে দেখি তো আগে। ও তুমি এস অরবিটালে আছো, তাহলে তো তোমার এনার্জি কম। ইয়েস কাম ইন, ইয়েস আসো। পি অরবিটালে যদি কোনো ইলেকট্রন থাকে তাহলে তার এনার্জি কিন্তু একটু বেশি আছে।
বুঝছো? আর মনে রাখবা সবসময় একটু বেশি এনার্জিওয়ালা অরবিটাল থেকে বের করতে ইলেকট্রন কম এনার্জি লাগে, টোকা মারলেই তো বের হয়ে যায়। সো আমরা নেক্সট ক্লাসে পড়বো আয়নাইজেশন এনার্জি। ওই আয়নাইজেশনে এই কনসেপ্ট গুলো অনেক লাগবে কনফিগারেশন। বাসায় একটু পড়ো, আয়নাইজেশন পার্টটা একটু পড়ো, মজা আছে। ঠিক আছে।